আল্লাহ গো ওরে ও এদিকে হো আব্বা আমারে কয়টা টাকা দাও এত বড় হয়ে গেছি এখন বন্ধু টাকা চাইলার লাগে তোমার কাছে আমার শরম করে না হ্যাঁ কথা বলছিস না যে এটাই কি সেই কৃষকের মেয়ে আব্বা এটাই সেই কৃষকের মেয়ে আমি কি না ফকিন্নি ওই কৃষকের মেয়ের খাবার পেটে দিয়ে কি আমি পেট নষ্ট করব একটা কাজের লোক মনে কইরা এই বাড়িতে খাই দেয় থামা যাও ঠিক আছে তোমাদের বাড়িতে তোমরাই থাকো আসো আব্বা একটা কথা বলার জন্য আসলাম টাকা পয়সা ধন দৌলত এই সমস্ত কিছু নিয়ে এত অহংকার করতে হয় না আপনাকে এই অহংকারের কারণে যেন আপনাদের পথে না বসতে হয় সকাল সকাল পেট ভরে ভাত খেতে ভালো লাগে আব্বা ও আব্বা আব্বা কি রে বোন আব্বারে খুঁজতেছি আব্বারে দেখি না আব্বা তো সকাল বেলা সে ধানের ভুঁই গেছে কও দেখি আব্বা খেতে গেছে আমার গাড়ি ভাড়া টাকাটা দিয়ে রেখে যাবো না কও আব্বা তুই যা আব্বার কাছে মনে হয় আছে তোমার কাছে যদি টাকা থাকে তুমি দাও না আমার কাছে নাই রে বোন তোমার কাছে থাকেই কবে কও দেখি আমার ভাড়া টাকা না দিয়ে খেতে চলে গেছে এখন কি খেতে যাওয়া সম্ভব আর তাছাড়া এত বড় মেয়ে হইছি আব্বার কাছে টাকা চাইতে শরম করে না দেখ বোন তুই দোয়া করিস আমার যিনি অনেক টাকা হয় তাহলে আর তোর কোনো সমস্যা থাকবে না তখন তোকে আমি অনেক টাকা দিব ঠিক আছে ভাইয়া তাহলে আমি এখন খেতে যাইতেছি আচ্ছা আচ্ছা আব্বা ও আব্বা বললাম রে আল্লাহ গো ওরে ও এদিকে হো এত দূর ফাটে যাও এই গরমের ভিতরে দূর পারবো না হ্যাঁ তুমি আমার ভাড়ার টাকা রাইখা হো নাই আমি এই বাড়ি থেকে দৌড়ে এই পর্যন্ত আইলাম আব্বা আমারে কয়টা টাকা দাও এত বড় হয়ে গেছি এখন বন্ধু টাকা চাইলার লাগে তোমার কাছে আমার শরম করে না হ্যাঁ টাকা যে তুমি রাইখা হো নাই আমি এখন স্কুলে যাবো কেমনে ওই কোন মাথায় স্কুল এই বাড়ি থেকে কি আইডা ওই পর্যন্ত যাওন যায় হ্যাঁ আরে মা তোমার বাপ কি অতই বোকা আমি তোমার ব্যাগের ভিতরে টাকা দেখে 100 রাখছি তোমার ওই ব্যাগের পকেটে দেখো জানি যে আমার মেয়ে আমার কাছে যাবে পারে ঠিক আছে না এই দেখো দেখছো তাই তো ভালোই করছো দেখো আমি কত মাথা মোটা আমি দেখি নাই কা আর আমি গাড়িতে যাই কারণ রাস্তায় অনেক আশেপাশে পুলাহান অনেক খারাপ খারাপ কথা কয় গাড়িতে গেলে তো আর সেই সুযোগটা পাই না এর লিগে আমি প্রতিদিন গাড়িতে করে স্কুলে যাই আব্বা আমি জানি প্রতিদিন এই ভাড়ার টাকা দেওয়া তোমার কাছে খুব কষ্টকর হয়ে যায় কিন্তু কি করুম কও মান সম্মানের ডরে আমি ভাড়া দিয়া স্কুলে যাই আমার তুমি মাফ করে দিও আব্বা আমি লেখাপড়া কইরা বড় একটা অফিসার হইয়া তারপর তোমার সামনে আমু তখন তুমি খালি পায়ের উপরে পাও তুইলা খাইবা আর অর্ডার করবা আল্লাহ আমার তো স্কুলে যাইতে দেরি হয়ে গেল ম্যাডামরা তো কান ধরে খাড়া করাবো তুমি থাকো আমি গেলাম পাগলি মেয়ে আমার কখন কি কয় কিছু বুঝি না ও বলে আমার টাকা শোধ দিবি আল্লাহ আচ্ছা রনিমা কি আচ্ছা রনি ওই যে ওর চাকরির কি যেন বললো নাকি ও ছেলেটা তো কথা শুনে না বললাম যে ওসব চাকরি বাকরি বাদ দে লেখাপড়া শিখেছিস আমার এত ব্যবসা বাণিজ্য এগুলাই দেখ না সে চাকরি করবে নিজের পায়ে দাঁড়াবে ও আমাকে বলছে ওর ব্যবসা বাণিজ্য ভালো লাগে না চাকরির ইন্টারভিউ দিছে আব্বা মা হ্যাঁ রনি বয় না আমার যে আজকে ফার্স্ট ডিউটি আজকে এখনই যেতে হবে ডিউটি মানে আব্বা আমার তো চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ চাকরি হয়ে গেছে না
ঠিক আছে, আসলে তোকে বললাম যে নিজের ব্যবসা আমার, ওটা দেখাশোনা কর। তা তো না চাকরি করবি। আহা, ছেলেটা যেটা ভালো মনে করে করুক না, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা আমরা সবাই চলে যাচ্ছি। আচ্ছা বাবা, যা। দেখে শুনে যাস। আচ্ছা এই ভাই আমি তোমার নাম কি? তমা। ও, তোমার বাবার নাম কি? করিম শিকদার। তোমার বাড়িটা কোন দিকে? উত্তর পাড়া করিমের বাড়ি কইলে সবাই চিনব। কোন ক্লাসে পড়ো তুমি? আপনি আমারে এত কথা কেন জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ, এত খোঁজ খবর কেন নিতেছেন? আপনার আমি চিনি না, জানি না, আর আমিও কি বোকা? বোকার মতো সব কথা কয়ে দিলাম। তো মাশাআল্লাহ, মেয়েটা তো অনেক সুন্দর আর অনেক সুন্দর করে কথা বলে। তানহা, তোকে আমি সারা বাড়ি খুঁজতেছি আর তুই এখানে এসে দাঁড়ায় আছিস কেন? ভাবি কি হয়েছে, ডাকতেছো কে? রনির তো এখন চাকরি হয়ে গেছে। বলছিলাম যে ওই যে আমার বিয়ের সময় দেখছিলেন আমার একটা খালাতো বোন ছিল। হ্যাঁ, ওই যে ওই মেয়েটা নাচলো। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর না? হ্যাঁ, তা মেয়েটাকে দেখতে তো অনেক সুন্দরী। ওরা কিন্তু বেশ বড় লোকও আছে বুঝছিস, আর এখন ওর জন্যও ছেলে দেখতেছে। আমি তো আসলে অনেকদিন ধরে রনির জন্য ওকে চিন্তা করে রাখছিলাম। আমি বলছিলাম কি যে ওর সাথে রনির বিয়ে দিলে কেমন হয় বল? ভালোই তো হয়, মেয়েটা দেখতে সুন্দর। তাহলে রনি বাসায় আসলে তুই তোর মতো বোঝাবি তোর ভাইকে, আমি আমার দেবরকে আমার মতো করে বোঝাবো। কিন্তু ঠিক আছে, যেভাবেই হোক বুঝিয়ে সুঝিয়ে আমার বোনের সাথে কিন্তু ওকে বিয়ে দিতে হবে। আচ্ছা ভাবি, এটা নিয়ে তুমি ভাইবো না, ভাইয়াকে আমি বুঝাবো। এখন চলো বাড়ির মধ্যে। মা, মা, কিরে রনি, কিছু বলবি? আব্বা কোথায়? আছে, রুমে আছে। কেন? একটু ডাকো না, একটু কথা ছিল। ও আচ্ছা। এই শুনছো রনির আব্বা? হ্যাঁ, একটু এদিকে আসো তো, রনির জন্য কি বলবে। কি হয়েছে, এরকম ছটফট করতেছিস কেন? রনি, কি হয়েছে রে বাবা? আব্বা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আহা, কথা বলবি, বল না, কি হয়েছে? কথাটা হচ্ছে আমি একটা মেয়েকে খুব পছন্দ করি। পছন্দ করি? হ্যাঁ, পছন্দ তো হবে, এখন বড় হয়েছিস। তা মেয়েটির বাড়ি কোথায় রে? আব্বা, ওই পাশের গ্রামে করিম শিকদারের মেয়ে। করিম শিকদার। উনি কি করেন? ওর বাবা হচ্ছে কৃষক। কি? কৃষক? একটা কৃষকের মেয়ে? একটা কৃষকের মেয়ে? দেখছো রনিমা, তোমার ছেলে, তোমার গুণধর ছেলে, ওর রুচি দেখছো? এই রনি, তোর মাথা কি ঠিক আছে? একবার চিন্তা করছিস আমরা কি আর তুই একটা কৃষকের মেয়ে, মানে সামান্য কৃষকের মেয়েকে পছন্দ করছিস? আমি ওকে ভালোবাসি, আর বিয়ে করলে আমি ওকে বিয়ে করবো। হ্যাঁ, খবরদার, আর কোনো ভালোবাসার কথা বলবি না। রনি, তুই ভালো করে আমাদের জানিস, আমরা কিন্তু অন্য ধরনের মানুষ। ওই কৃষকের মেয়ে কোনোদিনই এই বাড়িতে পুত্রবধূ হয়ে আসতে পারবে না। আর আমাদের একটা সোসাইটি আছে না, আমরা 10 জনের সাথে মিশি। তুই কিভাবে ভাবলি যে ওই মেয়েকে এই বাড়ির বউ করে আনলে আমরা মেনে নিব? এটা কখনো সম্ভব নাকি? মা, মেয়েটা অনেক ভালো, দেখতে অনেক সুন্দর, আর ওর অনেক গুণ আছে। আমি চাই ওই মেয়েটাকে বিয়ে করতে। থাম, ওই গুণ টুন দেখে বা চেহারা দেখে আমার লাভ নাই। আমাদের যে সমাজে আমরা যেভাবে বসবাস করি, আমাদের একটা সম্মান আছে। আমাদের লেভেলের মেয়েকে আমরা নিয়ে আসবে এবারে বউ করে, ওরকম কৃষকের মেয়েকে আমরা বউ করতে পারবো না। তোমরা যাই মনে করো না কেন, আমি ওই মেয়েকে বিয়ে করবো। রানী, দেখছো ছেলেটা কথা শুনলো না, কিভাবে উত্তর দিয়ে চলে গেল? কিভাবে কথা শুনতে হয়, কিভাবেও কথা শুনে না, সেটা দেখাচ্ছি আমি, দাঁড়াও। হ্যাঁ আব্বা, মা, আমি বলছিলাম কি ওই যে আমার বিয়েতে আমার যে খালাতো বোন আসছিল না, ও যে প্রাইভেট কার নিয়ে আসছিল, ও হ্যাঁ হ্যাঁ, ওরা তো বেশ বড় লোক আর আমাদের সোসাইটির সাথেও যায়। হ্যাঁ মা, আসলে ছেলের এখন বিয়ের কথা মাথায় ঢুকছে, তো তুমি একটু খবর লাগাও না মা, যদি হয়ে যায় তাহলে ওই মেয়েটা কিন্তু ভালো। আর শোনো, বেশি দেরি করা যাবে না কিন্তু, কারণ ছেলের মতি গতি ভালো নাই। কোন সময় কি করে বসে আজকালকার ছেলে না
বোমা তুমি তো তাড়াতাড়ি কথা বলো। আব্বা আমি তো কথা বলেই রাখছি ওদের সাথে। তারপরেও একটু আর একটা কথা বলো, যাতে দু একদিনের মধ্যে আমরা বিয়েটা সম্পূর্ণ করতে পারি। দেখছো আমার বিয়ে আসবে কারে করে, আশপাশের 10 জন দেখবে, আর সেখানে একটা কৃষকের বাদ দাও তো এসব, এখন এই চিন্তাটা করো। ঠিক আছে মা, তুমি একটু দেখো। হ্যাঁ আব্বা আমি এখনই কথা বলছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। শোনো, বেশি দেরি করো না, কিন্তু যা হয় দেনাতেন করে ফেলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। ভাইয়া তুই কোথায়? আমি একটু রাস্তায় আছি। আরে এইদিকে মার বাবা তোকে নাকি ওই যে ভাবির কোন বোনের সাথে বিয়ে দিবে। আরে ওই বোন যে জল্লাদ। ভাইয়া তুই একটা কাজ কর, তুই আজকের দিনের মধ্যে বিয়ে করে ফেল, নাহলে কিন্তু বাবা মা জোর করে তোকে ওই ভাবির বোনের সাথে বিয়ে দিয়ে দেবেন। কি বলিস সব? তুই যা খুশি তাড়াতাড়ি কর, আমি কিন্তু তোরে আগে মেসেজটা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। বাগান রে, এতদিন আমি আমার মেয়ের মান সম্মান দেখে শুনে রাখছি, আজ থেকে তোমার হাতে আমি তুলে দিলাম। দেখে শুনে রাখো বাপ, আরো ছোট মানুষ, তারপরে তোমার বাপ মাও কেউ আসবে না। ওরা যদি রাজি না হয় তবে আমার মেয়েটার কপালে যে কি আছে। আব্বা আপনি এনে কোনো চিন্তা করবেন না। আমার আব্বা মা যদি না মেনে নেয়, আমি ওখানে শহরে থাকবো, আর আমি তো এখন বেকার না, চাকরি করি। তবু আমার একটা মাত্র বোন, দেখে শুনে রাখিস। ঠিক আছে ভাই, ওরে কষ্ট দিস না। চলো। আব্বা ভাইয়া বোন, তোমাদের ছাড়া কেমনে থাকবো আমি? আচ্ছা। আব্বা কাজটা কি আসলে ঠিক হলে? ছেলে শুধু একা একা আসলে, ছেলের বাপ মা কেউ নাই, ছেলের সঙ্গে কেউ নাই, তুমি হুট করে দেখে শুনে বিয়ে দিয়ে দিলে। বাবারে, এখন এই যুগে সরকারি চাকরি পাওয়া খুব কঠিন। আর এই ছেলেটা সরকারি চাকরি করে, আবার শুনেছি দুইজনকে ভালোবাসে, যার কারণে বিয়ে দিয়ে দিলাম। এতো আমি বিয়েটা দিয়ে দিলাম, যদি ওরা কোর্টে যায় বিয়ে করতে তাহলে কি মান সম্মান থাকতো ক? ঠিকই কইসাও, কিন্তু আমার আসলে আব্বা ইচ্ছা ছিল যে আমি চাকরিটা পাওয়ার পরে যদি বিয়ে দিয়ে পারতাম তাহলে একটু ভালো হতো। এখন তুমি যেটা সিদ্ধান্ত নিছাও, এখন দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা। চল যাই, ওদিক সব আগলা আছে, চল। আব্বা, মা, তানা, আরে ভাইয়া এটাই আমাদের বাড়ি। আসুন ভিতরে আসুন। আব্বা মা, কি রে, কি হয়েছে? ভাইয়া বিয়ে করে আনছে। রনি, তুই শেষ পর্যন্ত এটাই কি সেই কৃষকের মেয়ে? কি কথা বলছিস না যে? এটাই কি সেই কৃষকের মেয়ে? হ্যাঁ আব্বা, এটাই সেই কৃষকের মেয়ে। সি 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 সি। আচ্ছা, একটাবার বাবা মার কথা তুই ভাবলি না? আমাদের এই পরিবারের কথা তুই ভাবলি না? শেষ পর্যন্ত কিনা তুই আহা থাক না, যেটা করা সেটা তো করেই ফেলছে। আর এইখানে এই বাহিরে যদি এই নিয়ে জ্ঞানজাম করো, মানুষজন কি বলবে? তাছাড়া আমাদের একটা সম্মান আছে, সোসাইটিতে কি সেই সম্মানটা থাকবে? ভিতরে নিয়ে চলো। আমি বলছি কি, আগে না শুনে আরেকবার ভেবে দেখেন বাবা। বোমা থামো তো, এখন ভাবা ভাবে কি আছে বলো তো? ছেলে যা করে তা তো করেই ফেলছে। ঠিক আছে, ভেতরে নিয়ে যা। থাক, থাক। যাও ভিতরে যাও।
ঘরে ঢুকতে দিছে দেখে ভাববো না যে তোমাকে মাইনে নিছি। আশ্চর্য, ছেলেটা শেষ পর্যন্ত কি করলো? এখন এই বাড়িতে ঢুকবো না, এই বাড়িতে ঢুকলে আমার মাথা ঠিক থাকবে না। কি ব্যাপার, বাসর ঘরে তুমি কান্না করতেছো? কান্না করব না তো কি করব? আজকে আজকে প্রত্যেকটা মেয়ের জীবনে একটা বিশেষ দিন। বয় মুরব্বীর দোয়া নিয়া, শ্বশুর শাশুড়ির দোয়া নিয়া তারপরে এই জীবনটা শুরু করতে হয়। কিন্তু আমার কি দুর্ভাগ্য দেখো, আমার শ্বশুর শাশুড়ি আমারে মাইনাই নিল না। মাইনা নিলেও চাপে পইরা সমাজের সম্মানের ভয়ে মাইনা নিচ্ছে। শুধুমাত্র আমি কৃষকের মাইয়া বইলা। জানো, আমার বাপে খুব আশা নিয়ে তোমার হাতে তুইলা দিছে আমারে। এই বাড়িতে যদি আমি কষ্টে থাকি, আমার বাপটাও যে অনেক কষ্ট পাইবো। সে অনেক আশা নিয়ে আমারে মানুষ করছে, লেখাপড়া করাইছে। আমার তো মা নাই, একটুখানি ফুলের টোকাও আমার গায়ে লাগতে দেয় নাই। সেই বাপরে আমি কষ্ট দিতে চাই না, তারে কখনো বইলো না এই দিনটার কথা। আর তুমি যদি এই বাড়ি থেকে চইলা যাও চাকরিতে, তাইলে তারা কি আমার উপর অত্যাচার করবো অনেক। আমি আমি কৃষকের মাইয়া ঠিকই, কিন্তু কিন্তু আমি খারাপ না। টাকা পয়সায় শান্তি এনে দিতে পারে না যদি জীবনে ভালোবাসায় না থাকে। অনেক টাকা পয়সাওয়ালা মানুষ দেখছি যাগো জীবনে শান্তি নাই, সুখ নাই। আবার এমনও মানুষ দেখছি সারাদিন কামলা খাইটা বাইতে যায় না, 2 মুঠ ভাত খাইয়া জামাই বউ শান্তিতে ঘুমায় থাকে। আমার মনে হয় কি জানো, আমি হয়তো বা তোমার বাড়িতে 2 মুঠ ভালো খাইতে পারবো, ভালো পড়তে পারবো, কিন্তু কোনোদিন শ্বশুর শাশুড়ির মন জুগাইয়া তাকে আদর ভালোবাসা পাবো না। আমার মা নাই, ভাবছিলাম আমার শাশুড়িরই আমি আমার মায়ের মতো দেখবো, আমার শাশুড়ি আমার মায়ের অভাবটা পূরণ করে দিব। কিন্তু কিন্তু কপালের বেশি তো আর পাওয়া যায় না। দুয়ার পরিবর্তেই আমার মনে হয় তাগো বন্ধ নিয়ে ঘরে ঢোকার লাগলো। দেখো, তুমি কান্না করো না। তুমি তো জানোই আমাদের বিয়েটা কিভাবে হয়েছে। যেহেতু আমাদের বাড়িতে ঢুকতে দিয়েছে, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি একটু কষ্ট করে মেনে নাও না। ঠিক আছে, তুমি যেহেতু আমার স্বামী, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তোমা, তুমি কেঁদো না। আমি তোমার চোখের জল একদম সহ্য করতে পারি না। আমার সংসার জীবনে এই প্রথম দিন আমি আমার নিজের হাতে শরবত কইরা আমার শাশুড়ি খাওয়াইয়া তারপর আমার সংসার জীবন শুরু করতে চাই। আল্লাহ, আমি জানি যে ভালোবাসা নাকি পেট থেকে শুরু হয়। আমি চাই এই শরবতটা আমার শাশুড়ি খাইয়া তার মনটা যেন ঘুইরা যায়, সে যেন আমার অনেক ভালোবাসে, আপন কইরা নেয়। আমার শাশুড়ি কোন দিকে গেছে? কোনো জায়গায় তো তারে দেখতেছি না। ওই যে দেখতেছি বাগানের মধ্যে মনে হয় বসে আছে। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি কি আম্মা, আমি যেহেতু এই বাড়ির বউ, এই বাড়ির রান্না বান্না সকল কাজকর্মের দায়িত্ব তো আমারই, তাই না? তাই আমি চাই, আমি নিজের হাতে একটা শরবত বানাইছি, এই শরবত আপনারে খাওয়াইয়া
এই বাড়ির প্রথম কাজ আপনারে দিয়ে শুরু করতে চাই, নেন। ও তাই বুঝি। শরবত, তোমার হাতে বানানো শরবত আমার দেহে দিব, তুমি সেটা ভাবলে কি করে? এক ফকিন্নির বাচ্চা কৃষকের মেয়ে, সে বানিয়ে নিয়ে আসছে আমার জন্য শরবত, আর আমি এটা খাবো, তুমি ভাবলে কি করে? আরে আমার জন্ম কোথায় তুমি জানো? রাজ পরিবারে, রাজপ্রাসাদের খাবার আমার পেটে। আমি কি না ফকিন্নি ওই কৃষকের মেয়ের খাবার পেটে দিয়ে কি আমি পেট নষ্ট করব? এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, কখনো না। এই শরবত আমি পারলে তোকেই খাওয়াতাম, কিন্তু না, আমার হাত দিয়ে এই শরবত তোর মুখে দিতেও আমার ঘৃণা করতে। জায়গা চোখের সামনে থেকে দূর হয়ে যা, আর কখনো আমার সামনে কোনো খাবার নিয়ে তুই আসবি না। যা বলছি। সাহস কত বড়! আমার পেটে কিনা পোলাও, বিরিয়ানি এইসব খাবার সব সময় থাকে, আর ও কিনা সিম্পল এক শরবত নিয়ে আসছে। ও কিন্নির বাচ্চা ভাবলো কি করে যে আমার পেটের যে খাবারের ঐতিহ্যগুলো আছে, ও সামান্য শরবত খেয়ে সেই ঐতিহ্য আমি নষ্ট করবো? আমার বাড়িতে পা রেখে তুই আমার মান সম্মান সব নষ্ট করে ফেলেছিস, আর আমি কিনা তোর হাতে শরবত খাবো? তুই ভাবলি কি করে? তুই তো আমাকে চিনিস না। আমি ভালোর ভালো, কালোর কালো। তোকে কিভাবে কি করতে হয় সেটা আমি আজ ভালো করেই জানি। ভাবি, আমি আমি ভাবছি যে এই বাড়িতে আমার সংসার জীবন শুরু হবে আজকে থেকে, তাই আমি নিজের হাতে এক গ্লাস শরবত খাওয়াইয়া আমারে তারপর আমার সংসার জীবন শুরু করতে চাই। কিন্তু আম্মা আমার হাতে শরবতটা খাইলো না, সে শরবতটা মাটিতে ফালাইয়া দিল। ঠিক করছে, নাহলে কি করবে বলো? তুমি কি যাও আমাদের সাথে? আমার বাপের বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জাতি কত কিছু, তাই আমি এদের সাথে খাপ খাওয়ায় চলতে আমি হিমশিম খেয়ে যাই। আর তুমি কোনখানে এক কৃষকের মেয়ে, তোমার সাথে যায় আমাদের? এখন ছোট ঘরের মেয়ে তুমি। ভাবি, ঠিক আছে, আমি কৃষকের ঘরের মাইয়া। আমার বাপের মতো টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি কিছুই নাই, তবুও কিন্তু আল্লাহ ওই ঘরে মানে সুখেই রাখছিল। এতই যখন সুখে ছিল তাহলে এইখানে আসা দরকার কি ছিল তোমার? আমি আসতে চাই নাই, আপনার দেবর আমারে পছন্দ করছে। আমি তাহলে বারবার করে বুঝাইছি আপনারা সেই উপরতলার মানুষ, আর আমরা এই মাটির ঘরে মানুষ, গরিব। আপনাদের সাথে আমার যায় না, আমার কেউ মাইনা নিব না। দেখেন, সমাজের বিরুদ্ধে যায়, পরিবারের বিরুদ্ধে যায়, আপনার দেবর আমারে বিয়ে করলো, কিন্তু আমার পাটা কপালে কোনো সুখ নাই। তোমার উচিত ছিল একটা হাইয়েস আসা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এইসব দেখে বিয়ে করার। কেন তুমি বাউল হয়ে তাদের উপর হাত দিতে গেছো? ভাবি, এই কথাটা আপনি বলতে পারলেন? কি ব্যাপার, ডাকছো কেন? শোনো, রনি তো কোনো কথাই শুনলো না। এভাবে আর হবে না। মানুষজন জানাজানি হওয়ার আগেই ওদের দুজনকেই আস্তে করে বাড়ি থেকে বের করে দিতে হবে। তুমি ঠিকই বলছো, যেভাবেই হোক কৌশল করে ওদের বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত আমারও শান্তি হচ্ছে না। শোনো, কৌশল নয়, সরাসরি যায় বলবো যে তোরা আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোদের এই বিয়ে আমরা মানে নিতে পারবো না। ঠিক আছে, সেটাই চলো। তাহলে দেরি না করে রনিও বাড়িতে আসে, চলো চলো। আল্লাহ, এ আমার কেমন কপাল দিলা, এই কপালে কি সুখ লেখা নাই। জন্মের পর পরই মা হারাইলাম, আর এই বাড়িতে আইসা মায়ের মতো শাশুড়ি পাইয়াও তারে মা বইলা ডাকতে পারি না, তার কাছ থেকে অপমান লাঞ্ছনা পাই। তোমার তুমি কান্না করতেছো কেন? কান্না? আমি তো কান্না করবো? গরিব মানুষের কি সুখের কপাল আছে? আমার বাবা কৃষক, আমি তো কান্নাই করবো।
হাসবা তো তোমরা তোমরা যে বড় লোক। শোনো, হাসার যদি অত ইচ্ছা থাকে না, যেখান থেকে আসছিস ঠিক সেখানে চলে যা। সেখানে গিয়ে হাসে কাঁদে সেটা আমি দেখবো না, ভুগবো না। বেরা বেরা বলছি। কি বলতেছে সব? ঠিক বলছি। এই তোর মা কি বলে তুই বুঝতে পারিস না? বেরো, আর কখনো কোনোদিনও আমাদের এই বাড়িতে ঢুকতে পারবি না। আব্বা, আমি আমি এই বাড়ির বউ, আপনারা মানেন আর না মানেন, আমার একটা বউয়ের মর্যাদা না দিলেন, একটা মেয়ের মর্যাদা না দিলেন, একটা একটা কাজের লোক মনে কইরা এই বাড়িতে ঠাঁই দেন। থামা। শোনো, আমাদের বাড়ির কাজের লোকেরও একটা মান সম্মান আছে। যাও যাও বলছি, আর বলছি আমাদের সম্মান নিয়ে যেমন খেলছস না, তেমন তোকে আমরা ছেলে বলে পরিচয় দেয় না। আর বউ তো দূরের কথা। যাও। ঠিক আছে, তোমাদের বাড়িতে তোমরাই থাকো, আসো। কি হলো আবার তোমার? আব্বা, একটা কথা বলার জন্য আসলাম। টাকা পয়সা ধন দৌলত এই সমস্ত কিছু নিয়ে এত অহংকার করতে হয় না। অহংকার যে পতনের মূল। আজকে আপনারা যার অহংকারে, যে টাকা পয়সার অহংকারে বিয়ের শাড়িতে এই বাড়ি থেকে বাইর করে দিতেছেন, দেখেন আল্লাহ না করুক কোনো একদিন আপনাকে এই অহংকারের কারণে যেন আপনাদের পথে না বসতে হয়। এই কৃষকের মেয়ে, কথা শেষ হয়েছে তোমার? কি বলে শুনছো? কি বলে? আমার কত সম্পদ তুমি জানো? আমার যে সম্পদ আছে 200 বছর আমার মতো 10টা পরিবার যদি বসে খায় তাও শেষ হবে না। আর বলে কিনা আমি পথের ফকির হয়ে যাব। এই শগুনের দোয়ায় যদি গরু মরতো তাহলে এই দেশে আর গরু থাকতো না। আব্বা, এত অহংকার কইরেন না। আজ কাছে রাজা, কাল কাছে ফকির, আবার কাল কাছে ফকির পশু সে রাজা। এমনও তো হইতে পারে কাল আপনি ফকির হয়ে যাইতে পারেন, আপনার এই ধন দৌলত সবকিছু নিঃস্ব হয়ে যাইতে পারে। আর আমি যে কৃষকের মেয়ে, আমার বাপরে খালি দেন উঠতে বসতে যে কৃষক, সেই কৃষকটা জানি আবার একদিন বড় লোক হয়ে যায়। ভালো থাকবে। দেখছো ওই ফকিন্নির বাচ্চা কত বড় সাহস, আমাদের কি বলে গেল। বাদ দাও ওসব। ওর কথা শুনে আমার প্রেশারটা কেমন যেন বেড়ে গেল। আমাকে প্রেশারের ওষুধ দাও। আচ্ছা ঠিক আছে, আসো। ভাবি, কি হয়েছে? নতুন ভাবিটা দেখতে অনেক সুন্দরী ছিল। ভাবিটাকে এইভাবে মা বাবা যে তাড়ায় দিবে এটা কে জানতো? ভালো মন্দ তুই কি বুঝিস রে? ওর সাথে কি আমাদের মিল খায়? সেও তো মানুষ ভাবি। আর মাশাআল্লাহ দেখতে শুনতে ভাবি অনেক সুন্দরী ছিল, ভাইয়ারও অনেক পছন্দ ছিল। শুধু কি চেহারাই লাগে সংসার করতে? জাত বংশ এগুলো দেখবি না? আমাদের ফ্যামিলি দেখছিস কত খাপ খাওয়া মিল পড়ে আমাদের। আমার বোনের সাথে বিয়ে হলে কত ভালো হতো, আজকে এই দিন দেখতে হতো না। আমার বোন যেমন দেখতে সুন্দর তেমন তার অবস্থা আছে। তার বাবার গাড়ি বাড়ি টাকা পয়সা কি নেই তাদের। ওই মেয়ে আসলে আমাদের সাথে মিলেও খেত, সবই ঠিক হতো। আর এই পরিস্থিতিও হতো না, সবাই ভালোভাবে সুখে শান্তিতেই থাকতে পারতাম। তা না করে এক ফকিন্নির মেয়েকে তুলে নিয়ে আসছে। আলু ভর্তা, পান্তা ভাত, বেগুন ভর্তা, দুনিয়ার সেনা ভর্তা খেয়ে খেয়ে যারা মানুষ হয় তারা কি এইবারে বিরিয়ানি হজম করতে পারে? ভাবি, তুমি এত নিষ্ঠুর মতো কথা বলতিছো কেন? আবার বলে নিষ্ঠুর? নিজে যখন সংসার করবি তখন বুঝবি শ্বশুর বাড়িতে কত মিল তাল রেখে চলতে হয়। হ্যাঁ, তা তোমাকে না দেখলে শিখতে পারবো না। হ্যাঁ, শেখ আমাকে দেখে। এখন যা ঘরে যা। আসছে আমাকে বোঝাইতে, কলা বোঝায় আমারে। আব্বা, তুমি দেখে শুনে থাকো। আজকে যে টাকা পয়সার জন্য আমার বোনটাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তুমি দোয়া করো আমি যেন তাদের থেকে দ্বিগুণ টাকা ইনকাম করে আমি দেশে আসতে পারি। দেখো বাবা, আমাদের ভাগ্যটা মনে হয় অনেক ভালোই হবে। তা না হলে আমি আমেরিকার ডিবি লটারি কাটলাম আর বেঁধে গেল। তুমি শুধু দোয়া করো আমি যেন
অনেক টাকার মানুষ হতে পারি। বাজান রে, আমার বুকে খুব ব্যথা, খুব জ্বালা। ছোটবেলায় তোর মা মরে গেল, তোর দুই ভাই বোনকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম। মেয়েটাকে বিয়ে দিলাম মেয়েটার পছন্দ মতো, মেয়েটার কোনো সুখ হলে না। আম্মা তুমি কাঁদো না, বললাম তো তুমি শুধু দোয়া করো। আমার বোনের সুখ অবশ্যই একদিন হবে, অবশ্যই একদিন হবে। আচ্ছা বাবা, আচ্ছা, দেখে শুনে থাকিস, চিন্তা করিস না। থাকো, আমি যাই। আল্লাহ, আল্লাহ তুমি আমার সন্তানকে দেখে শুনে রাখো, আল্লাহ দেখে রাখো। যাক, আল্লাহ দিলে গার্মেন্টসটা চালু হয়ে গেছে। এখন প্রথম শিফটের মালটা দিতে পারলেই কাজ হয়ে যাবে। হ্যালো, মিরপুর থানা, কে বলছিলেন? জি ওসি সাহেব বলেন। হ্যাঁ বলেন কি? আমার গার্মেন্টসে আগুন ধরছে? না না, এটা কি করে সম্ভব? না না, শোনেন ওসি সাহেব, আমার কথাটা একটু। এই রনিমা, রনিমা, কি হয়েছে? এরকম করতেছো কেন? আমার গার্মেন্টসে নাকি আগুন ধরছে। কি বলো? অনেক শ্রমিক আহত, কয়েকজন মারাও গেছে, ফায়ার সার্ভিস সবাইকে বাই করতেছে। আল্লাহ, এখন আবার কি হবে? আমি তো 200 কোটি টাকা লোন নিছি, আমি আমার লোনের কি হবে? আমি তো ইন্স্যুরেন্সও করি নাই, কয়দিন বাদে করব। হায় আল্লাহ, হায় হায় হায়, এখন আবার কি হবে? এত বড় সর্বনাশ কি করে হলো? এখন আমরা তো পথের পথে হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ, কান্না করতেছো কেন? তোর বাবার যে গার্মেন্টসটা ছিল সেটাই আগুন লাগছে, সব পড়ে ছাই হয়ে গেছে। এখন কি হবে? এত টাকা লোন দিই না, কিভাবে শোধ করবো? আমরা তো ফকির হয়ে গেলাম। কি হলো তোমার? খারাপ লাগতেছে তো? নামটাও করো। ভাবি, একটু নাম করো। আমার দম বন্ধ হয়ে আছে, তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। চলো, শিখে চলো। আসসালামু আলাইকুম। আপনি কি আজাদ সাহেব? হ্যাঁ, আমার ব্যাংক থেকে পাঠালো ম্যানেজার সাহেব। আমাদের এখানে যে আপনার লোন ছিল 200 কোটি টাকা, সেই লোন পরিশোধের কি ব্যবস্থা করলেন? কারণ আপনার তো গার্মেন্টস পুড়ে গেছে, দ্রুত আজকের মধ্যে না জানালে কালকে নিলাম হয়ে যাবে আপনার বাড়িঘর যা সম্পত্তি আছে। বলেন কি? কিন্তু এখন তো আমার কোনো অবস্থায় নেই লোন শোধ দেওয়ার। আসলে ব্যাংক তো আর ওসব শুনবে না, ব্যাংক তার রুলসে চলবে। এখানে আমার দয়া মায়া করার কিছুই নেই। আমাকে স্যার পাঠাইছে, আমি আপনার কাছে বার্তাটা দিলাম। আগামীকালকে নিলাম ডাকা হচ্ছে, আপনি খোঁজ রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওগো ওগো, শুনলে তোমরা কি কথা? কি হলো? এই, লাঠি ধর। বাবার ভিতর নিয়ে যাও। ওঠো, ওঠো। আব্বা, বাড়ি কয়তলা ফাউন্ডেশন দিছো? বাড়ি 6 তলা ফাউন্ডেশন দিছি। তোমাকে না বললাম যে তুমি 10 তলা ফাউন্ডেশন দাও, আর টাকা যত লাগে আমি তো দিব নাকি? তাহলে তো তোমার কোনো সমস্যা নেই। বাবা, এই গ্রামের ভিতরে যার কারণে মানে এক হিসাবে তাও ঠিকই করছো। আর এই গ্রামে তো আর আমরা থাকবো না, আমরা তো ঢাকার ভিতরে ফ্ল্যাট কিনবো। তো বাবা, রুমগুলি একটু দেখো কিরকম সাইজ। চলো।
এই যে ঘরে হয়ে গেছে বুঝছো এইসব এই যে সব পরিবেশই চেঞ্জ। আচ্ছা আব্বা, একটা হিসাবে তুমি কাজটা ঠিকই করছো। আমরা তো আর এই গ্রামে থাকবো না, আর তাছাড়া তো মায়ের স্বপ্ন ছিল এই গ্রামে একটি বাড়ি করবে। তো মায়ের স্বপ্নটাও পূরণ হলো, আমাদের বাড়িটাও হয়ে গেল। হ্যাঁ। ও আব্বা, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। আমি ঢাকাতে যে জায়গাটা কিনছি না, ওইখানে 20 তলা একটা বাড়ি করব। আর চিন্তা করছি যে তোমাদেরকে 5-7টা ফ্ল্যাট দিয়ে দেবো, আর বাদ বাকিটা তুমি দেখাশোনা করবে। আচ্ছা ফোন। হ্যালো। আপনি কি তাসির সাহেব বলছেন? হ্যাঁ জি। আপনি কি আমেরিকা প্রবাসী? জি। আমি ব্যাংক থেকে বলছি। ও বলুন। আপনার পাশের গ্রামে একটা বাড়ি নিলাম হবে, আপনি কি সেটা নেবেন? আমি শুনেছি আপনার নাকি অনেক টাকা পয়সা। কত? তাও এখন ওই বাড়িটা আপনার 50 কোটি টাকা। ও আচ্ছা। 20 বিঘা জমি সহ। ওনার নাম? ওনার নাম আজাদ, গার্মেন্টসের মালিক আজাদ। অবশ্যই অবশ্যই আমি নিব, আমি নিলামে থাকতে চাই। ওকে, তাহলে কালকে 10টার মধ্যে চলে আসেন। আচ্ছা ঠিক আছে। কি রে বাবুরে, কি ডাকি ব্যাপার? আব্বা, হ্যাঁ আল্লাহ মনে হয় আমাদের কথা শুনছে। এখন আমাদের প্রতিশোধ নেওয়ার পালা। অনেক সুন্দর একটা প্রতিশোধ নেওয়ার একটা জিনিস পাইছি। চলো রাস্তায় হাঁটি আর বলি। চলো। আসো আসো আসো। রনির মা, আসলে বাড়ি থেকে তাড়াতাড়ি বের হলাম কেন জানো? ওই আজ বেলা 12টার মধ্যে বাড়িটা খালি করে দিতে বলছে। নিলামে যে বাড়িটা কিনছে ও 12টার সময় ঢুকবে, ওই জন্যে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। এই 2 ঘন্টার থেকে কি হবে বলো? আবার থানা থেকে ফোন দিয়েছিল, আমরা যদি বের না হই তাহলে আমাদের পিটিয়ে বের করে দেবে। এখন কি করব বলো? কি হবে আর মায়া করে? চলো চলো। তবে রনির আব্বা কোথায় যাবে সেটা কি ঠিক করছো? জানি না কোথায় যাব, কি করব, কিছু জানি না। চলো তো আগে বাড়ির থেকে যাই, তারপরে দেখি। আর দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? না মানে আমাদের এই বাড়িটা নিলাম হয়ে গেছে তো, তাই আমরা চলে যাচ্ছি। নিলাম আমি কিনেছি। ও আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়িতে তোমা নামে আপনার একটা বেটার বসছিল না? হ্যাঁ ছিল। তাকে বিয়ের শাড়ি পরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তাই না? তার বাবা কৃষক, গাও ঘামা, পাও ফাটা, এই তো তার অপরাধ ছিল নাকি? আচ্ছা, আপনি এই কথাগুলো জানলেন কিভাবে? ও, এত কিছু কিভাবে জানলাম? আমি সেই তোমার বাপ, আমি সেই পাও ফাটা করিম শিকদার, বুঝতে পারছেন? আচ্ছা, আমি যেটা শুনেছিলাম, আপনার এত উত্থান কিভাবে হলো? এই যে আমার ছেলে, এর কাছে জিজ্ঞাসা করেন। আচ্ছা তাই আপনারা যে টাকার অহংকার করে আমার বোনকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আজকে কোথায় গেল আপনাদের সেই অহংকার? কোথায় গেল সেই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত? কিচ্ছু নেই। আজকে আপনারা নিঃস্ব, আপনারা আজকে রাস্তার ফকির। রাস্তার ফকিরেরও একটা ঠিকানা থাকে, কিন্তু আপনাদের তাও নেই। তালই আপনারা এই বাড়ি থেকে আমার বোনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন আমার বাবা কৃষক জন্য, আমাদের কিছু ছিল না জন্য। আমার বোন যাওয়ার সময় একটা কথা বলে গিয়েছিল, মনে করে দেখেন তো মনে পড়ে কিনা? আব্বা, এত অহংকার কইরেন না। আজ কাছে রাজা, কাল কাছে ফকির, আবার কাল কাছে ফকির, পশু সে রাজা। এমনও তো হইতে পারে কাল আপনি ফকির হয়ে যাইতে পারে, আপনার এই ধন দৌলত সবকিছু নিঃস্ব হয়ে যাইতে পারে। আর আমি যে কৃষকের মেয়ে, আমার বাপরে খালি দাঁড়িয়ে বসতে যে কৃষক, সেই কৃষকটা জানি আবার একদিন বড় লোক হয়ে যায়। হ্যাঁ বাবা, আমার মনে পড়ছে। মনে পড়ছে এবার? আমার বোনের কথা কি ঠিক হয়েছে? তবে শোনেন, আজকে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু হয়েছে,
আমি যদি ইচ্ছা করি প্রত্যেক দিন আপনার এই বাড়ির মতো একটা করে বাড়ি কিনতে পারি। আপনাদের যাওয়ার দরকার নেই, এই বাড়িটা কিনেছি আমি। এই যে চাবি নেন, যতদিন আপনারা বাঁচে থাকেন ততদিন আপনারা এই বাড়িতে থাকবেন। আমি কোনোদিন আপনাদের খেদাবো না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বীর সাহেব, আসলে আপনি অনেক মহৎ মানুষ। আমরা না বুঝে আসলে টাকার মহয়, জমি, অর্থ সম্পদের মহয় আমি অনেক কথা বলছি, আপনাদের বলছি। আমাদের ক্ষমা করে দিবেন। ঠিক আছে বিয়ে, ক্ষমা করে দিলাম। যান, আপনার বাড়ির ভিতরে যান। আসলে বিআই সাহেব, আমরা বুঝতে পারি নাই যে অহংকার হচ্ছে পতনের মূল। আজকে আমাদের অবস্থা দেখে আমরা বুঝতে পারছি আসলে অহংকার করা ঠিক না। আসলে বিআই সাহেব, ছোটবেলায় মুরব্বীদের কাছে শুনছি নৌকাও নাকি গাড়ির পর উঠে, আবার গাড়িও নৌকার পর উঠে। আরও শুনেছি নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। সেই কথাটা আজকে অক্ষরে অক্ষরে প্রমাণিত হলো। আসেন বিআই সাহেব, আমাদের সাথে ভিতরে যান। চলেন বীর সাহেব, চলো বাবা, আসো ভিতরে আসো।